আচ্ছা। এটা ছিল ওনার একটা শিল্ড বা ঢাল কোর্টটাকে। মানুষ একটা ভয়ের রাজ্যে বাস করতেন। মনে হতো যেন কিছু বললেই কি হয়ে যায়, কোথায় হয়ে যায়। আজকে দেখলাম যে আজকের যে কনফারেন্সটা ছিল সেটা হচ্ছে ক্ষমতার শাসন থেকে আইনের শাসনে নিয়ে যাবে। রাইট। এই বিষয়টাকে একটু ক্লিয়ার জানতে চাচ্ছিলাম যে আচ্ছা, এই বিষয়টা হচ্ছে দেখুন 2009 যখন পলাতক শেখ হাসিনা দেশের শাসন ক্ষমতা নেন, তখন থেকে যে রুল অফ ল অর্থাৎ আইনের শাসন দিনকে দিন ভেনিশ হতে থাকে। কিভাবে? আপনারা জানেন যে বিভিন্ন পলিটিক্যাল বিষয় ছিল না, কিন্তু পলিটিক্যাল বিষয়গুলোকে তিনি পার্লামেন্টে নিয়ে নিলেন। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলেন, এটা তো পার্লামেন্ট পাশ করেছিল। তিনি তত্ত্বাবধায়ক সরকারটা কোর্টে নিয়ে কোর্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারটা অ্যাবলিশ করে দিলেন। আর্টিকেল 96 যেটা ছিল বিচারকদের, সেটাকে তিনি ভ্যানিশ করে দিলেন। অর্থাৎ সমস্ত পলিটিক্যাল ম্যাটারগুলা যেগুলা পলিটিক্যালি সলভ করা যেত সেটা নিয়ে গেছেন পার্লামেন্টে, কোর্টে। কোর্টে নিয়ে কোর্টের মাধ্যমে সেটা তিনি জায়েজ করেছেন। যে কারণে তিনি বলতেন সবসময় একটা কমন কথা যে এটা কোর্ট করেছে, আমি কি করব? আচ্ছা, আচ্ছা। এটা ছিল ওনার একটা শিল্ড বা ঢাল কোর্টটাকে। আর সেকেন্ড কথা হলো জুডিশিয়ারিকে রাজনৈতিক কর্মীদের দমনের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছিল, এরকম অনেক গুম হয়েছে। কেউ কিন্তু আদালতেও কোনো গিয়ে, আগে যেমন একটা কথা ছিল হেভিয়াস কর্পাস করা, যে কনস্টিটিউশনাল প্রভিশন ছিল হেভিয়াস কর্পাস, অর্থাৎ একজন লোককে পাওয়া যাচ্ছে না, আদালতের কাছে যেত, গিয়ে বলতো তাকে আমাদের সামনে হাজির করো। সেই হেভিয়াস কর্পাসটা পর্যন্ত আমরা ফাইল করতে পারিনি। অর্থাৎ যে আইনের যে শাসন, সে শাসন ব্যবস্থাটা ছিল না, ছিল হলো আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা নিজস্ব শাসন। ওনার ডিকটেশনে কোর্ট পরিচালিত হতো। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার কথা যদি বলেন, 2,33,00,000 টাকা বেড়ে এখন 11 কোটি টাকায় পরিণত হয়েছে, কিন্তু উনি বেগম খালেদা জিয়াকে কনভিক্টেড করেছেন নিম্ন আদালতে। শুধু কনভিক্টেড করে ক্ষান্ত থাকেনি, উচ্চ আদালতে এসে ওনাকে আরো 5 বছরের সাজা 10 বছর করেছে। ঠিক তেমনিভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, নিম্ন আদালতে তিনি খালাস পেয়েছেন, উচ্চ আদালতে এসে ওনাকে 7 বছরের কনভিকশন দিয়েছে। এরকম বহু নজির আছে যে পলিটিক্যাল মামলাগুলা তিনি তার ইচ্ছা মাফিকভাবে আদালতের মাধ্যমে কনভিক্টেড করেছে, হ্যারেস করেছে। অর্থাৎ আইনের শাসন যখন থাকে তখন তো প্রত্যেকটা নাগরিক আইনের দৃষ্টিতে সমান। যেমন অনেক জার্নালিস্ট জেলখানায় গিয়েছে, অনেক জার্নালিস্ট জেলখানায় গিয়ে ইভেন মারাও পর্যন্ত গিয়েছেন, তাই না? তারপরে একটা সিকিউরিটি অ্যাক্ট ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেইটা দিয়ে যদি কেউ একটা পোস্ট করত যে শেখ হাসিনা বা শেখ মুজিবকে নিয়ে, সেই কারণে তাকে জেলখানায় যেতে হয়েছে। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই, যখন তিনি বেগম খালেদা জিয়াকে বলেছিলেন যে পানিতে চুবাবেন পদ্মা ব্রিজ, ডক্টর ইউনূসকে চুবাবেন, এইটা নিয়ে আমি এই মামলাটা করেছিলাম। আপনার রাজবাড়ির এক মহিলা, তিনি লিখেছিলেন যে পারিবারিক শিক্ষা থাকলে এই ধরনের কথা বলে না। এইটুক এই লাইনটাই ছিল, পারিবারিক শিক্ষা থাকলে এই কথাটা বলে না। তাকে 6 মাস কারাগারে থাকতে হয়েছিল শুধুমাত্র এই কথাটার জন্য। আপনি যেটা বলছেন যে বাক স্বাধীনতার ব্যাপারটা পুরো বাক স্বাধীনতা ছিল না, আপনার যে অ্যাজ এ সিটিজেন আপনি আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেটা কখনোই ছিল না শেখ হাসিনার সময়। মানুষ একটা ভয়ের রাজ্যে বাস করতেন, মনে হতো যেন কিছু বললেই কি হয়ে যায়, কোথায় হয়ে যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কি হয়ে যাবে, এই ভয়ের সংস্কৃতি এক কারণটাই ছিল যেহেতু আইনের শাসন ছিল না। আইনের শাসন যদি থাকতো, যে কেউ একটা অন্যায় করবে, হ্যাঁ অন্যায়টার বিচার হবে, কিন্তু অন্যায় করার আগে কিছু বলার জন্য তাকে কাস্টডিতে নিয়ে আগে ঢুকিয়ে দিত। তারপরে ধরেন কাস্টোডিয়াল ডেথ, ইভেন জেলখানায় পর্যন্ত মানুষ মারা গেছে, আমি সেটা রিড করেছিলাম, এখন পর্যন্ত সেটার কোনো সূরা হয়নি। তারপরে ধরেন একজন রোগী, সে আমাদের যেমন যশোরের এক রোগী ক্যান্সারের পেশেন্ট ছিল, তাকে ওই ভুয়া মামলায় অ্যারেস্ট করে হাত করা পরিয়ে জেলখানায়
আপনার হাসপাতালে চিকিৎসা পর্যন্ত দিচ্ছে হাতকড়াপড়ি। এই যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো সংবিধান পারমিট করে না, দেশের প্রচলিত আইন পারমিট করে না, কিন্তু তিনি সেগুলা করিয়েছেন। এক তো হলো আপনি যাকে করিয়েছেন তাকে শিক্ষা দেওয়ার জন্য, আর এইটা দিয়ে আরো 10 জনকে শিক্ষা দেওয়ার জন্য। দেখো, আমার বিরুদ্ধে কথা বললে কিন্তু এই পরিণতি হবে। তো এই সিস্টেমটাই ছিল, যেটাকে আমরা বলি ইট ওয়াজ নট রুল অফ ল, রুল অফ পাওয়ার। ওনার পাওয়ারে উনি দেশ চালিয়েছেন। মিস্টার কায়সার কামাল, আপনি বলছিলেন যে বিএনপি গভর্নমেন্টের যে সময়টা ছিল, ওই সময়টাতে হচ্ছে মিডিয়ার উপরে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। কিন্তু বর্তমান যে সময়টা, সেটা হচ্ছে অনেক বেশি সোশ্যাল মিডিয়া ডিপেন্ড হয়েছে এবং মানুষ খুব সহজেই রিচ করতে পারে, কথা বলতে পারে। মানে 5ই আগস্টের পর থেকে হয়েছে, এবং 5ই আগস্টের পূর্বেও কিন্তু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক মানুষের মানে এই যে রেভলিউশনটা হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়েছে। তো সামনে যে গভর্নমেন্ট মেক হতে যাচ্ছে, যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে এই সোশ্যাল মিডিয়া বিএনপির জন্য খুব বড় ধরনের চ্যালেঞ্জ হতে যাচ্ছে কিনা? দেখুন, বিএনপি যদি দেশের মানুষ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে সোশ্যাল মিডিয়া বা জার্নালিস্ট বা মিডিয়া কর্মী বা ফেসবুক ইউজারদের প্রতি মানসিকতাটা কেমন হবে, আমি একটা উদাহরণ দিই। আপনারা জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, ওনার ছবি নিয়ে একটা ব্যঙ্গচিত্র প্রকাশ হয়েছিল বেশ অনেক আগে। আচ্ছা, হ্যাঁ। সেই ব্যঙ্গচিত্রটা তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন, মনে পড়ে? তো দ্যাট ইজ ইন্ডিকেশন। অর্থাৎ তারেক রহমান সাহেবকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করলো, ওনার ব্যাপারে কিছু তির্যক মন্তব্য করলো, উনি সেটা ওনার অ্যাকাউন্টে শেয়ার করে। এটার অর্থটা কি দাঁড়ায়? তিনি বুঝিয়ে দিয়েছেন, হ্যাঁ, আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি ভুল করতে পারি, ভুলটাকে তোমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করো, অথবা তুমি যদি আমার ব্যঙ্গচিত্র প্রকাশ করতে পারবা, এই স্বাধীনতা তোমাকে আমি দিলাম। তো যেহেতু এটা উনি ওনার অ্যাকাউন্টে দিয়েছেন, তো আগামী দিনের বিএনপি সোশ্যাল মিডিয়াকে কিভাবে এনকাউন্টার করবে, এটাই কিন্তু আর একটা বাস্তব প্রমাণ। হ্যাঁ, জি, ডেফিনেটলি। আপনারা বলছিলেন যে সাংবাদিকদের স্বাধীনতার ব্যাপারে সবসময় আপনারা কনসিয়াস ছিলেন, আগেও ছিলেন। তো সরকার গঠন হওয়ার পূর্বে আপনারা এরকম ধরনের একটা কনফারেন্স করেছেন, যেখানে আপনারা বলছেন যে মিডিয়ার উপরে কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না। তো আফটার মেকিং গভর্নমেন্ট, ওই সময়টাতে পরবর্তীতে কতটুকু মানে জনগণ কতটুকু নিশ্চিত হবে যে আসলে, বা সাংবাদিকরা নিশ্চিত থাকবে যে হস্তক্ষেপ করবেন? একটা কথা বলি, নিউজ অলওয়েজ ওয়েলকাম, নিউজ ওয়েলকাম, বাট আপনি যদি কোনো আইটেমকে ডেলিভারেটলি ধরে নিউজ বানাতে চান, তখন তো সেটা শুধুমাত্র বাংলাদেশ কেন, বিশ্বের অন্য গণতান্ত্রিক দেশেও তো সেটাকে ওয়েলকাম করবে না। নিউজ তো নিউজই হবে, কিন্তু কোনো একটা আইটেমকে ইন্ডিভিজুয়ালি পিক করে যদি নিউজ মতো চালাতে চান, সেটা তো আর নিউজ হয় না। আমি সাংবাদিকতা, অপসাংবাদিকতার ব্যাপারটা যেটা মূলত হচ্ছে আপনি ইন্ডিকেট করছে যে আপনি সাংবাদিকতা করবেন, আপনারও তো একটা কোড অফ কন্ডাক্ট আছে, আপনারও তো একটা এথিক্স আছে। এথিক্সের জায়গা থেকে যা করার সবকিছু করবেন, ওয়েলকাম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আমি ভুল করলে, আমি অন্যায় করলে, অফকোর্স ইউ হ্যাভ এভরি রাইটস টু ক্রিটিসাইজ মি, কিন্তু কোনো একটা বিষয় যেটা নিউজ হতে পারে না, পারপাসলি যদি সেটাকে নিউজ করেন, করে যদি কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করেন উইথ অ্যান আলটেরিয়ার মোটিভ, অসৎ উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে তো তার প্রোটেকশন নেওয়ার একটা অধিকার আছে, যাকে আপনি মেলাইন করার চেষ্টা করছেন। তো উই উইল ওয়েলকাম অল দ্য জার্নালিস্ট ইফ দে ডু নিউজ, বাট যদি নিউজের নামে ওই ধরনের কিছু করে, নিশ্চয়ই তার আইনগতভাবে, মানে আইনগত আমি শুধু বলবো না, তার কমিউনিটিতে তো সেটাকে নিয়ে বিতর্কিত হবে। সব নিউজই তো নিউজ হয় না, যেটা সত্যিকার অর্থে নিউজ হওয়া উচিত সেটা নিউজ করলে সবাই ওয়েলকাম জানাবে। দিস ইজ মাই লাস্ট কোয়েশ্চেন অ্যাবাউট ইউর পলিটিক্যাল ফিল্ড। আপনি হচ্ছে নেত্রকোনার কোনো একটা কথা শুনতে পাচ্ছি আমরা, যে আপনি আপনার নিজ এলাকায় আসনে হচ্ছে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন, বা হচ্ছে দল থেকেও নমিনেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে যদি একটু জানাতেন। আমি 2008 থেকে পার্লামেন্ট ইলেকশন করছি। 2008-এ করেছি, 14-এ তো আমাদের দল যায়নি, 2018-এ নমিনেশন দিয়েছিলেন, তখনও করেছি, আর এখন 2025-4-এ তো আমরা যাইনি। সো যদি দল আমাকে মনোনয়ন দেয়, নিশ্চয়ই আমাদের প্রস্তুতি আছে, দলগতভাবে ব্যক্তিগতভাবে প্রস্তুতি আছে। যেমন আমি দলের রাজনীতি, দলের নেতাকর্মীদেরকে দিয়ে বিভিন্ন সোশ্যাল কাজ করছি, এর মধ্যে প্রায়
আমাদের কনস্টিটিউয়েন্সিতে ১,৫০০ অলমোস্ট না ১৩০০ সামথিং রোগীর চোখের ছানি অপারেশন হ্যাঁ। করিয়েছি, যেখানে ব্রিজ হওয়া উচিত, যেমন সর্বোচ্চ একটা আমি কাঠের ব্রিজ করেছিলাম ৯০০ মিটার, জি, আমরা এটা ৭৫০ সোশ্যাল মিটার। মিডিয়াতে হচ্ছে দেখেছেন? দেখেছি। হ্যাঁ। দ্যাটস ওয়াই আমি কোয়েশ্চেন করা না, যে থ্যাংক আপনার ইউ, থ্যাংক ইউ। অর্থাৎ এই কাজগুলা করছি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা দলের পক্ষ থেকে। এইটার ২ টা দিক। একটা হলো যে এই কাজগুলা করছি এখন মানুষের সুবিধার জন্য। আরেকটা দিক হচ্ছে আরেকটা দিক হচ্ছে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে যেখানে বাঁশের ব্রিজ, কাঠের ব্রিজ আছে, সেইটাকে আমরা পাকা ব্রিজ করব। এটা মানুষকে একটা দেখানো। যেমন চোখের ট্রিটমেন্ট করাচ্ছে এখন। হয়তো এখন ১,৫০০ রোগীর ট্রিটমেন্ট হচ্ছে, অপারেশন হচ্ছে। সেইটাকে আমরা আরো কিভাবে এক্সটেন্ড করতে পারি সেইটা। এখন পর্যন্ত ৬ জন বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিয়েছিলেন হার্টের। তাদেরকে এখানে আমরা অপারেশন করিয়েছি। আপনার অঞ্চলের আমার অঞ্চলে, বিশেষ হ্যাঁ। করে নেত্রকোনা। তারপরে ৭ জন ক্যান্সারের ট্রিটমেন্ট এখনো চলছে। একটা বাচ্চা নিউরোসায়েন্সের টিউমারের অপারেশন করিয়েছে। এমন বিভিন্ন সোশ্যাল ওয়ার্কগুলা করছি। দেখুন, পলিটিক্স তো অল অ্যাবাউট দ্য পিপল। তো ডেফিনিটলি। মানুষের জন্য শুধু এমপি হয়ে করতে হবে তা তো না। এমপির বাইরে আপনি আপনার সীমিত সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সেটা করার চেষ্টা করছি, এবং এই চেষ্টাটা সবসময় অব্যাহত থাকবে।